নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রানিল বিক্রমাসিংহে। সকালে নয়াদিল্লির আইটিসি হোটেলে সাক্ষাৎ করেন তারা। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। কৃষি ও পর্যটন খাতে দুই দেশের মধ্যে কিভাবে সহায়তা বাড়ানো যায় তা নিয়েও আলোচনা হয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দায় বাংলাদেশের সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রনিল বিক্রমাসিংহে। এ সময় দুই দেশের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের আবাসস্থলে যান প্রধানমন্ত্রী। সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সৌজন্য সাক্ষাৎ হলো, সেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাদের যে ইকোনমিক প্রবলেম ছিল সেই সময়ে, একেবারে যখন কঠিন সময় তারা পার করছিল, তখন বাংলাদেশ যে সহায়তা করেছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের ইউনিয়ন মিনিস্টার জয়শঙ্কর দেখা করেছেন। এটিও সৌজন্য সাক্ষাৎ ছিল। এদিকে ভারত বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নয়াদিল্লিতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক নিয়ে কথা বলেন তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও আরও গভীর হবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক হওয়ায় কাজের ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধাও রয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ করে দুদেশের কানেক্টিভিটিতে এটি ভূমিকা রাখছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান হাসান মাহমুদ। শ্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। ভারতের জনগণ যেভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারে সেভাবে বাংলাদেশও নির্বাচন চায় বিএনপি। দেশের মানুষের এমন প্রত্যাশাকে ভারতের নতুন সরকার মর্যাদা দেবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ডিআরইউতে কৃষক দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই সরকার নতজানু, তাই ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না। নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই বলে সীমান্তে হত্যা ও পানি সমস্যার সমাধান করতে পারছে না। দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে উন্নয়নের নামে লুটপাট করছে। যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল তারা আর নেই, এখন তারা আজই যার বেনজির বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনো, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। 23 জুন ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি। আজ এক মতবিনিময় সভায় কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর আগে 21 জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা করা হবে। ঢাকা ছাড়াও সারা দেশে ইউনিয়ন পর্যন্ত প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন থাকছে এবার। তবে এবছর বিদেশি কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এইটা হলো 17 তারিখ, তারপরে 23 তারিখ খুব দূরে নয়। তারপরেও আমরা আয়োজনে কোনো ত্রুটি থাকবে না। দেখুন, এখন সময় আমাদের হাতে কম, তবে বিদেশি যারা কূটনীতিক আছে বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো, এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে, তাই আনোয়ারুল আজিম হত্যার মূল আসামিকে ফেরত আনতে দেশটি পদক্ষেপ নিতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আজিমের হত্যাকারীদের বিচারের দায়িত্ব ভারত সরকারের। যেহেতু ঘটনা বা হত্যাকাণ্ড সে দেশে হয়েছে, তাই বিচারের দায়িত্ব তাদের। উদ্ধার হওয়া মাংস ও হাড় তার কিনা তা ডিএনএ টেস্টের পরে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। এ সময় পুলিশ কনস্টেবল হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পারিবারিক ক্লেশ থেকে এমন ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্তের পরই জানা যাবে বলে জানান কামাল। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে, সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। আমাদের সঙ্গে নেই, আমাদের ভারতের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা বন্ধু প্রতিম দেশ বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবেন। তারা যেখান থেকে কিছু যারা পেয়েছেন, উদ্ধার করেছেন, সেগুলো এখন ডিএনএ টেস্ট ছাড়া আমরা সুনিশ্চিত হতে পারবো না এইটাই সেই আমাদের মাননীয় সংসদ সদস্য কিনা। সজীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো মানুষের বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ। প্রাথমিকভাবে পরীক্ষার পর এই তথ্য জানিয়েছেন কলকাতার ফরেনসিক বিশেষজ্ঞরা। সিয়াম জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা একটি গাড়ি ভাড়া করে কৃষ্ণ মাটিতে এসে ট্রলি ব্যাগ থেকে হাড় এবং মাথার অংশ ব্যাগে ভরে খালের মধ্যে ছুঁড়ে ফেলেছিল। শাহিনের নির্দেশে সে জিহাদকে কলকাতা এনে রাজারহাটে ভাড়া ফ্ল্যাটে রেখেছিল বলে জানায় সিয়াম। এদিকে নতুন করে ফরেনসিকে পাঠানো হয়েছে বাগজুলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। উদ্ধারা মাংস এবং হাড় আজিমের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে, আর সেই কারণে তার পরিবারের সদস্যদের খবর পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মাংসের টুকরো হাড় উদ্ধার হলেও এখনো খোঁজ নেই মাথার খুলির কিংবা খুনে ব্যবহার করা অস্ত্রের। সিলেটে চামেলিবাগের টিলা ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। সোমবার ভোরের টিলা ধসের ঘটনায় চাপা পড়ে 3টি আধা পাকা ঘর। ধসের সাথে সাথে মাটির সাথে মিশে যায় ঘরের সবকিছু। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মেজর টিলার আশপাশের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র হুসাইন আহমেদ সুজাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে সিলেটে। সোমবার ভোর 6টার দিকে প্রবল বৃষ্টির সময় শহরের চামেলিবাগ এলাকায় টিলা ধসে পড়ে একটি আধা পাকা ঘরের ওপর। টিলার নিচের ওই বাড়িতে আব্দুর রহিম আর তার ভাই আব্দুল করিম পরিবার নিয়ে বসবাস করতেন। টিলা ধসের পর এলাকার লোকজন আব্দুর রহিমের পরিবারকে উদ্ধার করলেও আব্দুল করিম, তার স্ত্রী ও ছেলে চাপা পড়েন। 3 মিনিট বা 4 মিনিট সময় দিছে, ভাঙ্গি আইয়া বারে ঘরের ভিতরে আমি গেছে। ফ্যামিলি খালি ছোট ফুয়া আর বউ আর বাচ্চা। আমার নাতি, আমার বুড়ি, আমার দাদা। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। তবে বৃষ্টির কারণে উদ্ধারে বেগ পেতে হয়। পরে দুপুর 1:30টার দিকে উদ্ধার হয় 3 জনের মৃতদেহ। ডক্টর পালস এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা করা হয় সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে তারা বেঁচে নেয়। এদিকে টিলা ধসের পর ঘটনাস্থল পরিদর্শনে যান সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। জানান, টিলা খেকোদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মাটি কাটছে, টিলা কাটছে, তাদের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় বা আমরা ব্যক্তিগতভাবে এটা আমরা উদ্যোগ নিব। আমি কাউন্সিলর জাহাঙ্গীর আলম আছেন, ওনার সাথে আমি এখনই আমি বলছি, এবং আমাদের সিও চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের অ্যাক্টিং মেয়র সাহেব আছেন। আমরা আজকে একটু পরেই আমরা সিটি কর্পোরেশন একটি বিশেষ সভা ডেকেছি, যে সভায় আমরা এটা নিয়ে আলোচনা করব। আবহাওয়া অফিস বলছে, রবিবার সকাল থেকে 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে 194 মিলিমিটার। মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বনশ্রী হালদার, 71। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেশের আরও 174টি উপজেলার 18,500 গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হচ্ছে। কাল গণভবন থেকে অনলাইনের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সেই সাথে ফরিদপুর সহ কয়েকটি জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। ঈদের আগে নিজের একটা ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ভোলার চরফ্যাশনের গৃহহীনরা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে এই ঘরগুলো দেওয়া হচ্ছে কাল। কক্সবাজার, ভোলা ও লালমনিরহাট সহ 50টি জেলার 174টি উপজেলার মানুষকে এই দফায় ঘর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এই ঈদ উপহার হাসি ফুটাবে 18,500 পরিবারের মুখে। ভোলার চরফ্যাশনে এবার জমিসহ ঘর দেওয়া হচ্ছে 1160টি পরিবারকে। এই মানুষগুলোর চোখে আজ নতুন দিনের স্বপ্ন
অন্যরকম অনুভূতি। থাকবেন নিজের ঘরে, নিজের জমিতে। ঈদের আনন্দ তাই এবার দ্বিগুণ। ঈদ সামনে রেখে ঘর পাইছি, এই জন্য আরো আনন্দিত আমরা। আমাকে থাকারটা হয়েছে, আগে আসলে অনেক কষ্টতে, এখন আমরা ভালোই চলি, ভালোই থাও, মালে দিলে ইনশাল্লাহ শান্তি মতন থাও। আপনারও হেতিও আমাদের দিকে চাইব, খেল নিব, সব করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বপ্ন পূরণ করেছেন, তাই কৃতজ্ঞতা জানালেন বঙ্গবন্ধু কন্যার প্রতি। যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, যে আমরা আগে কষ্ট ছিলাম, রোদে শুকাইতো, বৃষ্টি পড়তো, এখন ওয়াল হয়েছে, টিন ভালো হয়েছে, সরকারি একটা বাসস্থান দিছে, হিসাবে মোটামুটি আসছি আর কি, জীবনযাপন করতেছি আর কি। প্রধানমন্ত্রী আমাদেরকে আরো সৌন্দর্য ঘর, এরকম সুন্দর জীবন যেমন কাটাবো, জীবনও ভাবতে পারি না। এই প্রকল্পের মাধ্যমে ভোলা জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবার পথে আরো এক ধাপ এগিয়ে গেল। আশ্রয়ন প্রকল্পটি করা হয়েছে, এখানে কিন্তু একটি সুন্দর মানসম্মত একটি পরিবেশ তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের যে সন্তান রয়েছে সেই সন্তানগুলো যাতে আগামী উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে পারে, সেটার ক্ষেত্রেও যাতে তারা ড্রপ আউট না হয় শিক্ষা থেকে, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কিন্তু আশ্রয়ন প্রকল্প। ইতিমধ্যে 5 লাখের উপরে ঘর দেওয়া হয়েছে। উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করতে বাড়ি ও জমির মালিকানা স্বামী স্ত্রীর যৌথ নামে দেওয়া হচ্ছে এই প্রকল্পে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর প্রদানের এই উদ্যোগ দেশে বিদেশে প্রশংসিত। বলা হচ্ছে এই প্রকল্পের ফলে বাংলাদেশ এসডিজি অর্জনে এক ধাপ এগিয়ে যাচ্ছে। শানা শারমিন, 71, চরফ্যাশন, ভোলা। ভিসা, বিমান ভাড়া সহ হজের খরচ কমাতে 9টি সুপারিশ করেছে হাব। আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের সমাপ্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শাহাদাত হুসাইন তসলিম এসব সুপারিশ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে হাবের সভাপতি জানান, এবারের হজ যাত্রা অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি সুষ্ঠুভাবে হয়েছে। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবেও এবার তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মধ্যস্বত্বভোগীদের জন্য যেসব ভোগান্তি ছিল তা কাটিয়ে ওঠা গেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া কারোর জন্য হজ যাত্রীদের ক্ষতি হয়ে থাকলে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানায় হাব। এ সময় হজের বিমান ভাড়া কমাতে স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠন করার সুপারিশ করেছে হাব। এছাড়া মধ্যস্বত্বভোগী নির্মূলে ধর্ম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হাব সহ যৌথ সচেতনতা কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে। কিন্তু এই বছর ব্যাংকের দায়িত্ব ক্ষেত্রে কিছু কিছু ব্যাংকের আমরা গাফিলতি এবং অবহেলা পেয়েছি, যেটা আমাদের হজ ব্যবস্থাপনায় একটা শঙ্কা তৈরি করেছিল। কিন্তু ফাইনালি আমরা সকল পে অর্ডারও পেয়েছি এবং সকল টিকিটও এখন সম্পন্ন হয়েছে। তবে বিষয়টি ভবিষ্যতে আমাদের জন্য এটাও একটি, আমি মনে করি এই বিষয়েও আমরা দৃষ্টি নিবন্ধন করতে হবে কীভাবে ভবিষ্যতে সমস্যাটি সমাধান হয়। কিন্তু সকল অনিশ্চয়তা, শঙ্কা, উৎকণ্ঠা সব কিছু কেটেছে। ভিসা এবং টিকিট নিয়েও ছিল, যে আপনারা জানেন ব্যাংক থেকে পে অর্ডার হচ্ছে না ইত্যাদি, সেগুলিও সমাধান হয়েছে। এখনও তেমন জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। বিক্রেতারা বলছেন আরও কয়েকদিন পর শুরু হবে বিক্রি। গোখাদ্যের দাম বাড়া সহ নানা কারণে এবার পশুর দাম অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন ব্যাপারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি বিদেশি নানা জাতের পশু নিয়ে রাজধানীর হাটগুলিতে আসছেন ব্যাপারীরা। এবারে হাটে বিশাল আকারের এসব পশুর পাশাপাশি আছে পাকিস্তানি উট আর দুম্বাও। ব্যবসায়ীরা বলছেন কোরবানি ঈদের 1 সপ্তাহ বাকি থাকলেও তেমন বেচাকেনা শুরু হয়নি। এখনও বাজার যাচাই করছেন ক্রেতারা। আগামী 2-3 দিনের মধ্যে হাট জমার আশায় আছেন তারা। রাজধানীর 2 সিটিতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে হাট বসছে মোট 20টি। আর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক নিরাপত্তায় নানা ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। তো গরু মোটামুটি ভালোই আসছে, আমার মনে হয় আরো গরু আসবে। তো প্রাইসটা একটু মনে হচ্ছে আর কি। কিছু কিছু পাইকার আছে যারা গরু বাসায় পালছে, তারা একটু কমই চাচ্ছে, যারা কিনে নিয়ে আসছে তারা একটু বেশি। অন্যান্য বছর আসে বেচাকেনা দেখছি, বছর আসে বেচাকেনা পাচ্ছি না কাকু। এখনো ক্রেতা আসতেছে, কিন্তু ক্রেতা দেখে দাম তেমনভাবে বলতেছে না। আমাদের পশুর দাম মানে ক্রেতারা বলতেছে বেশি, কিন্তু আমরা মনে করতেছি না যে বেশি। আমাদের গোখাদ্যের দাম অনেক বেশি। পশুর হাটে সবসময় ভ্রাম্যমাণ আদালতের নজরদারি থাকবে জানিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। সকালে ঢাকা মেডিকেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। তিনি জানান, হাটে পানি জমলে ইজারাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষ থেকে সবকিছু নজরদারিতে রাখা হবে বলে জানান মেয়র। এ সময় তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটিতে আগাম অভিযান কার্যক্রম নেওয়া হয়েছে। সব হাসপাতাল, থানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান করা হবে। এটা প্রথম ধাপের চিরুন অভিযান হবে বলে জানান মেয়র।
প্রত্যেকটি হাটে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। আমরা সার্বক্ষণিক সেটা নিয়ন্ত্রণ করব যাতে করে কোনো রকম অযাচিত অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেন না উঠে আসতে পারে এবং সঠিকভাবে যেন আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে। যদি কেউ নিয়ম নীতি পরিপালনে ব্যর্থ হয় তাহলে আমরা কঠোরভাবে সেগুলো ব্যবস্থা নিব। পাহাড়ি কিশোরীদের পাচারের উদ্দেশ্যে আটকে রাখা এক চীনা নাগরিককে আটক করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। এই ঘটনায় পলাতক আছে অভিযুক্ত অপর নারী সুমি চাকমা ওরফে হেলি। রবিবার খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তাধর জানান, অভিযুক্ত সুমি চাকমা পানছড়ির বাসিন্দা কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনে যাওয়ার জন্য রাজি করায়। এক পর্যায়ে কিশোরী তার বান্ধবীকেও রাজি করায়। পরে সুমি কিছুদিন আগে তাদের ঢাকার উত্তরের একটি ফ্ল্যাটে নিয়ে আসে। সেখানে তাদেরকে ঘরে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেয়। দুই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রবিবার ওই ফ্ল্যাট থেকে জিসাও সুহুই নামের এক চীনা নাগরিককে আটক করে। এ সময় ফ্ল্যাটে আটকে রাখা 5 পাহাড়ি কিশোরীকে উদ্ধার করা হয়। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের হর্ন দেয়াকে কেন্দ্র করে 2 কিশোর গ্যাংয়ের মারামারিতে ছুরিকাঘাতে একজন নিহতের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর কোতোয়ালি ও ব্যাটারিগলি এলাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে। নিহত মনিরুজ্জামান রাফি উত্তর হালিশহর এলাকার বাসিন্দা। রবিবার সকালে রাফির মোটরসাইকেল থেকে বিকট হর্ন দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় 2 কিশোর গ্রুপ। ছুরিকাঘাতে ঘটনাস্থলে মারা যায় রাফি। আমরা মনে করি যে এই ধরনের কোনো কার্যক্রম কেউই করতে পারবে না, সেটা যেই হোক, যে পক্ষেরই হোক। এবং আপনারা দেখেছেন যে আমরা তাৎক্ষণিক এটা মামলা নিয়েছি এবং পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। যারা যারা এটা সম্পৃক্ত তাদের কাউকেই আমরা ছাড় দিব না। আমরা প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। লক্ষ্মীপুর পৌর শহরে এক প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে রবিবার লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় প্রতিবন্ধী কিশোরীর বোন তাকে একা বাড়িতে রেখে পাশের বাড়িতে যায়। এই সুযোগে একই এলাকার বাসিন্দা শরীফ হোসেন স্বরূপ তাকে পাশের আখ খেতে নিয়ে নির্যাতন চালায়। পরে কিশোরীটির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত শরীফ হোসেন স্বরূপ পালিয়ে যায়। এদিকে লক্ষ্মীপুর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, মামলার পর পুলিশ ঘটনা তদন্তে সত্যতা পায়। অভিযুক্ত স্বরূপকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। নরসিংদীর শিবপুরে আহমদুল কবির নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে বাঁড়েগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আহমদুল কবির বাঁড়েগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। আগে শিল্প কারখানায় শ্রমিকের কাজ করলেও গত 6 মাস ধরে বেকার ছিলেন তিনি। আহমদুল কবিরের ছোট ভাই মোহাম্মদ লেলিন জানান, রবিবার রাতে কয়েকজন তার ভাইকে ডেকে নিয়ে যায়। পরে ভোরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার মরদেহ পড়ে থাকার খবর পান। আহমদুল কবির 2014 সালে তার 2 চাচাতো ভাই জালাল ও খুরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন বলেও জানান লেলিন। কলাপাড়া থানার ওসি আলী আহমেদের প্রত্যাহারের দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচি শেষে শহরে বিক্ষোভ মিছিল চলছে। রবিবার রাত 1:15 থেকে থানার সামনে অবস্থানের শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী। অন্যায়ভাবে দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা। থানার সামনে অবস্থানের সবাই স্বেচ্ছায় কারাবরণের দাবি জানান। পরে সোমবার সকাল 9:15টায় পৌর শহরে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন নবনির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা ও সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন। খাগড়াছড়িতে প্রান্তিক চাষিদের উৎপাদিত ফসলের উপর 3টি প্রতিষ্ঠানের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কৃষকদের 8টি সংগঠন। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তারা জানান, তাদের উৎপাদিত আম, কাঁঠাল সহ বিভিন্ন কৃষিপণ্যের উপর পৌরসভা, বাজার ফান্ড ও পার্বত্য জেলা পরিষদ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি অতিরিক্ত টোল নেওয়া হয়। এছাড়া জেলা থেকে অন্য জেলায় কৃষিপণ্য পাঠানোর ক্ষেত্রে এসে পরিবহন অতিরিক্ত পরিবহন ফি আদায় করা হয়। এসব বন্ধ না হলে কৃষকরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুমকি দেন বক্তারা। পরে টোল আদায় কমাতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন কৃষকেরা। চিহ্নিত যুদ্ধাপরাধীকে স্বাধীনতার পক্ষের শক্তি উল্লেখ করায় সিআইডি পুলিশের এক পরিদর্শককে অপসারণের দাবিতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ কর্মসূচি। রবিবার সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচির আয়োজন করে
সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে মুক্তিযোদ্ধারা বলেন, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক দিল নিয়াজ খানের বাবা প্রয়াত নঈম খান ছিলেন একজন রাজাকার ও যুদ্ধাপরাধী। আদালতের নির্দেশে এক তদন্তে নঈম খানকে যুদ্ধাপরাধী হিসেবে প্রতিবেদন দেয় সৈয়দপুর থানা। তবে এই মামলার পুনঃ তদন্তে নঈম খানকে স্বাধীনতার পক্ষে শক্তি বলে প্রতিবেদন দেন সিআইডির এক পরিদর্শক। মিথ্যা প্রতিবেদন দেওয়ার দায়ে কর্মকর্তার অপসারণ দাবি করেন মুক্তিযোদ্ধারা। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া জেলেদের জালে আটকা পড়েছে বিরল প্রজাতির বিষধর সাপ রাসেল ভাইপার। রবিবার দুপুরে উপজেলার জনতা বাজার মডেল হাসনাত আশ্রয়ণ প্রকল্পের পাশে মেঘনায় জেলেদের মাছের জালের সাথে আটকে যায় এই রাসেল ভাইপার সাপ। এ সময় জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী সাপটিকে মেরে মাটিতে পুঁতে ফেলে। এর আগে গত বছরও হাতিয়ার ভূমিহীন বাজারের পাশে ধান খেতে বিষধর রাসেল ভাইপারের দেখা মিলেছে। নায়ক রাজ রাজ্জাক অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন অভিনেতা আবুল হায়াত। শনিবার সন্ধ্যায় মধ্য কলকাতার ঐতিহ্যশালী স্প্রিং ক্লাবে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার প্রদান করা হয়। বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের উদ্যোগে ৬ষ্ঠ বিএফটিসিসি চলচ্চিত্র টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার স্বরূপ আবুল হায়াতের হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, মেমন্টো, ফুলের তোড়া, সনদ এবং নগদ অর্থ। তার হাতেই পুরস্কার তুলে দেন বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএফটিটিসির প্রেসিডেন্ট অঞ্জন ঘোষ, ট্রেজারার তপন রায়। গত ঈদে অভিনেত্রী তাসনিয়া ফারিনের গায়িকা হিসেবে অভিষেক হয়। দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে ফারিনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি প্রচারের পর বেশ আলোচিত হয়। তবে সম্প্রতি লন্ডনে গিয়ে ঘটল ভিন্ন ঘটনা। মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেয়েই হারালেন ফারিন। যে গান প্রচারের পর আলোচনা এসেছিলেন, মঞ্চে সেই গান বেসুরে গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন তাসনিয়া ফারিন। রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন। সম্প্রতি লন্ডনের মাইল্ড অ্যান্ড স্টেডিয়াম মঞ্চে গান গেয়েছেন তিনি। নেটিজেনরা লিখেছেন, পেশাদার গায়িকা না হয়ে গানের দাওয়াতে না যাওয়া ভালো। যে হারে গানের দাওয়াত গ্রহণ করা শুরু করেছে, পেশাদার গায়িকারাও এভাবে করে না। আবার অনেকেই লিখেছেন, তিনি ভালোই গিয়েছেন গান, কিন্তু সমস্যা ছিল মিউজিকে। লাইভে গান গাওয়ার আগে মিউজিক স্কেল সব ঠিক করে মহড়া করে তারপর গাইতে হয়।